প্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সামান্তা। আমাদের দেশের রাজনীতি বা দেশ এখন একটি অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে আমরা যেমন আসন্ন নির্বাচন নিয়ে সন্দিহান, আমরা নির্বাচনের একটি প্রত্যাশা আছি, কিন্তু আবার ভাবছি যে নির্বাচনটা কেমন হবে, কিভাবে হবে, আদৌ হবে কিনা এবং আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো কিনা। রাজনীতির এমন অবস্থা, নির্বাচনের এমন অবস্থা, এবং সেই সাথে আরও একটি আতঙ্কের কথা না বললেই নয়। রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গা ছোট বড় অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে, এবং সেই অগ্নিকাণ্ডগুলো কেন হচ্ছে, সাধারণ মানুষের মনে তৈরি করছে আতঙ্ক এবং উদ্বেগ। এই সব কিছু নিয়ে কথা বলবো আজকে। আমাদের ইউসিবি টু দ্য পয়েন্টের বিষয় নির্বাচন করা হয়েছে, নির্বাচন ও অগ্নিকাণ্ড কিসের আলামত। কথা বলার জন্য আমরা দুজন অতিথিকে আমাদের সাথে পেয়েছি, পরিচয় করাবো। আমার সাথে আছেন আমিন আল রশিদ, সিনিয়র আউটপুট এডিটর, চ্যানেল 1। স্বাগতম আপনাকে। আছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, এনসিপি। স্বাগতম আপনাকেও। ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য। শুরুতে একটু অগ্নিকাণ্ড নিয়ে কথা বলতে চাই। সারোয়ার তুষারের কাছে প্রথমে যাব। অনেক দলীয় নেতারা বলছে যে এটা ষড়যন্ত্র, অনেকে বলছে পরিকল্পিত, আবার অনেকে বলছে দুর্ঘটনা। এনসিপি কি মনে করছে, আপনি কি মনে করছেন? আপনাকে ধন্যবাদ। এই একই সময়ে টানা আগুনের ঘটনা, এটা অবশ্যই রহস্যজনক। এখন এটা সরকারের দায়িত্ব, যেটা কি অগ্নি সংযোগ কিনা, যেটা গতকালকে তারা বলেছেন, যে তারা বিবৃতি দিয়েছেন একটা সরকারের পক্ষ থেকে, যে এটা তারা দেখবেন, খতিয়ে দেখবেন যেটা পরিকল্পিত কিনা। আমাদের কাছে প্রাইমারিলি যে আলামতগুলো দেখে এটাকে পরিকল্পিত মনে হচ্ছে। আপনি স্পটগুলো খেয়াল করবেন, স্পটগুলো হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে ইপিজেড, এবং গতকালকে যেটা এয়ারপোর্টে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো সেটা হচ্ছে যেখানে আমাদের কার্গো ভিলেজ, মানে যেখানে আপনার আমদানি করা পণ্য আসে, এবং অনেক ব্যবসায়ীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা তাদের মানে এক একজনের ক্ষতি মানে 20 কোটি 25 কোটি টাকার ক্ষতি আছে, এরকম ব্যবসায়ী অনেক, $1 বিলিয়ন মতো এখনো পর্যন্ত ক্ষতি ওরা আশঙ্কা করছে। হ্যাঁ, এবং আপনি যদি ব্যক্তি পর্যায়ে দেখেন তাহলে এক একজন ব্যবসায়ীর ক্ষতি অনেক। তো এই আগুনগুলো মানে হঠাৎ করে এটা কেন ঘটছে এবং এটা পরিকল্পিত নাশকতা কিনা, আজকেও আমরা আরও কিছু জায়গায় এরকম খবর পাচ্ছি যে আগুনের ঘটছে। এখন দুর্ঘটনা আপনি তখন বলতে পারেন যখন এটা একটা জায়গায় এক সময় ঘটে এবং তারপর এটার একটা কিছু হয়, কিন্তু যখন টানা ঘটতে থাকে তখন তো সেটাকে দুর্ঘটনা দেখার সুযোগ কম। আর আমাদের তো এমনিতে প্রস্তুতিগত ঘাটতি তো আছেই আমাদের সরকারের, রাষ্ট্রের, সেটা অন্য প্রশ্ন। কিন্তু এই আগুনের ঘটনাটা আমাদের কাছে নিছক দুর্ঘটনা মনে হচ্ছে না, এবং আপনি দেখবেন প্রত্যেকটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব কিন্তু এই ধরনের ইঙ্গিত করেছে, একই কথা বলছে যে এটাকে আসলে কোনো ষড়যন্ত্র কিনা, নাশকতা কিনা, বা আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য কোনো পদক্ষেপ কিনা সেটা দেখতে হবে। স্পেশালি বাংলাদেশে যখন আপনার দুটো, মানে এটা আমি জাস্ট একটা ইশারা বা ইঙ্গিত আমার কাছে মনে হচ্ছে, সেই জন্য বলা, এটা আমি মানে খুব বড় আকারে ক্লেম করার মতো যথেষ্ট তথ্য আমার কাছে নাই। বাংলাদেশ দুটো অর্থনৈতিক অঞ্চল, যেটা ভারতের সাথে, মংলাই এবং মিরেরসরাই, এই দুটোই স্ট্র্যাটেজিকভাবে খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং এই দুটো অর্থনৈতিক অঞ্চল যেটা আওয়ামী লীগ আমলে করেছিল ভারতের সাথে, এবং এখানে আপনি যদি চুক্তিগুলো দেখেন সেগুলো খুবই অন্যায্য এবং আমাদের জন্য আনফেয়ার, বাংলাদেশের জন্য। কিন্তু এটা তখন ভারতের সাথে আওয়ামী লীগের যে ধরনের ডিল হতো সেরকমভাবে হয়ে গেছে। এগুলো এই সরকার বাতিল করেছে, এবং এগুলো বাতিল, এবং আরও কিছু মানে অসম চুক্তি বাতিল করছে এই সরকার। এই সময়ে এইরকম স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে এরকম আগুন লাগার ঘটনা, বিশেষত এই কার্গো ভিলেজ, এটা কিন্তু একটা কেপিআই, মানে গুরুত্বপূর্ণ স্থাপনা, সেখানে সাধারণ জায়গার তুলনায় অনেক বেশি কড়াকড়ি থাকে, খুব বেশি ধসে পড়বে। হ্যাঁ, এবং সেটা তো ধসে পড়বেই। এখন এই জিনিসগুলো সরকারের দায়িত্ব, কিন্তু আমরা যেটা হয় কি দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এইগুলো তদন্ত কমিটি হবে, দেখবেন এবারও, কিন্তু সেগুলো কোনো আলোর মুখ আমরা দেখবো না, এটা ভেতর থেকে আটকে দেওয়া হবে। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক ব্যাপার, কিন্তু এটা আমাদের যে পরিমাণ অর্থনৈতিক ক্ষতি করবে, এবং আমরা যদি ইন্টেলিজেন্স তথ্যগুলো সংগ্রহ করতে না পারি যে এরকম আরো কিছু পরিকল্পনা আছে, আসলে আমাদের অনেক বেশি সময় লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে। আবারও শুনবো আমরা আমিনাল রশিদের কাছে একটু শুনবো। এই যে বিভিন্ন দল বা বিভিন্ন মানুষ বলছে যে এটি একটি ষড়যন্ত্র বা অ্যাক্সিডেন্ট নয়, পরিকল্পনা, আপনার কি মনে হয় আসলে পরিকল্পনা মানে কাদের পরিকল্পনা আসলে? ধন্যবাদ। না, এই যখনই এরকম বড় ঘটনা ঘটে, দুর্ঘটনা হয়, আপনি দেখবেন যে প্রথম চুটি সোশ্যাল মিডিয়ায় মানুষেরা সন্দেহ করে। এই যে দুর্ঘটনা বলে সে উড়িয়ে দেয় না, সে সন্দেহ করে, তার তো একটা কারণ আছে, একটা পারসেপশন তৈরি হয়েছে যে না, বস্তির আগুন, পোশাক কারখানার আগুন বা এরকম কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে আগুন, এগুলো স্বাভাবিক না। ধরেন বিমানবন্দরে কার্গো ভিলেজে যে ঘটনাটা ঘটলো, এটা ধরে নিচ্ছি যে নাশকতা না, পরিকল্পিত না, ধরে নিচ্ছি। তারপরে ওই ঘটনা কেন ঘটবে ওখানে? কারণ হলো এরকম একটা প্রতিষ্ঠানের তো আপনার অগ্নি নির্বাপনের যে সিস্টেম অত্যাধুনিক থাকবার কথা, সেখানে তো আগুন প্রথমত লাগবেই না। এখন যদি নাশকতা না হয় এবং প্রাকৃতিক দুর্যোগ না হয়, আগুন নেভাতেও কিন্তু আমি সেই জায়গায় আসছি। ধরেন এখানে যদি প্রাকৃতিক দুর্যোগ বা নাশকতা ছাড়া আগুন লাগার কারণটা কি? বৈদ্যুতিক শর্ট সার্কিট। বৈদ্যুতিক শর্ট সার্কিট হয় যখন লাইনের ত্রুটি থাকে,
তাহলে আপনি এরকম একটা গুরুত্বপূর্ণ সংবেদনশীল স্থাপনায় যে লাইনটা টানলেন, যে তারগুলো, যে যন্ত্রপাতি, ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো, সেগুলো প্রপার ছিল কিনা, যারা এই ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত তারা দায়িত্বটা পালন করেছেন কিনা। অর্থাৎ ধরে নিচ্ছি এটা নাশকতা না, ধরে নিচ্ছি প্রাকৃতিক দুর্যোগ না, তারপরেও সিস্টেমেটিক ত্রুটির কারণেও যদি এই ঘটনা ঘটে, তাহলে এই টোটাল ম্যানেজমেন্টের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু দায় এড়াতে পারেন না। আর মানুষ যে সন্দেহ করে তার পেছনে কারণটা কি? ধরেন অব্যবহিত পূর্বেই চট্টগ্রামে ইপিজেডে হলো, তারপরে ঢাকার মিরপুরে কেমিক্যালের গোডাউনে। এখন ধরেন এই ঘটনাগুলো ঘটার পেছনে অনেকগুলো কারণ থাকে, মানুষ কিছু কিছু জায়গায় অলরেডি সোশ্যাল মিডিয়ায় কিছু জায়গায় আজকে দিনের মধ্যে অগ্নির ঘটনা ঘটেছে এবং খুবই বিমানবন্দরের ঘটনাটায় আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় মানুষ এরকম প্রশ্ন তুলছে যে এই যে কার্গো ভিলেজে যেহেতু প্রচুর, স্যার তুষার ভাই যেরকমটা বললেন যে প্রচুর আমদানি পণ্য, ওষুধের কাঁচামাল। আমার সঙ্গে একজন বসুন্ধরা সিটির জুতা ব্যবসায়ীর আজকে কথা হচ্ছিল, তার 50 লক্ষ টাকার জুতা ছিল, কারণ আজকে তার ডেলিভারি হওয়ার কথা ছিল। এরকম 50 লক্ষ, 1 কোটি 2 কোটি টাকার প্রচুর লোকের এই যে ক্ষতিটা হলো, এটা পূরণ হবে কি করে? এবং ওইখান থেকে শোনা যায় যারা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকেন, সিকিউরিটির দায়িত্বে থাকেন, প্রচুর মালামাল চুরি হয়, ওখান থেকে লুট হয়। তাহলে এই যে মালামাল চুরি হয়, লুট হয়, এগুলো তো নিবন্ধিত থাকে, রেজিস্টার্ড থাকে। তাহলে এই আলামত নষ্ট করবার জন্য আগুন দেয়। এই বিমানবন্দর থেকেই তো লাগেজ চুরি হয়, এই বিমানবন্দর থেকেই তো লাগেজ কেটে জিনিসপত্র নিয়ে যায়। ফলে ওভারঅল শুধুমাত্র আপনি এই ঘটনাটাকে শুধুমাত্র একটা আগুনের মধ্যে সীমাবদ্ধ না রেখে টোটাল বিমানবন্দরের যে ম্যানেজমেন্ট, সেই জায়গাটায় হাত দেওয়া দরকার। যে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনি নাম দিয়েছেন এটার, কিন্তু এখানে ইন্টারন্যাশনাল কোনো ছাপ নাই। এবং আজকেই আমি দুপুরবেলা একটা আপকামিং টেলিভিশন চ্যানেলে বিমানবন্দরের 3rd টার্মিনালের উপরে একটা ডকুমেন্টারি দেখছিলাম, দুর্দান্ত। আমরা দুবাই এয়ারপোর্টে যেরকম ঝা চকচকে এয়ারপোর্ট দেখেছি সেরকম। এখন কথাটা হচ্ছে আপনি খুব সুন্দর ইনফ্রাস্ট্রাকচার করলেন, ঝা চকচকে সিস্টেম ভালো, পেছনের লোকগুলো কারা? আপনি পেছনে তো চোর বাটপার বসে আছে। তাহলে আপনি টোটাল বিমানবন্দরের যে ব্যবস্থাপনা, বছর পর বছর ধরে যে অভিযোগগুলো, সেইখানে আপনি হাত না দিয়ে বিচ্ছিন্ন একটা আগুন নিয়ে কথা বলে আসলে কোনো লাভ নাই। একদমই তাই, পুরো ব্যবস্থা নিয়ে কথা বলতে হবে। সারোয়ার তুষারের কাছে আবার একটু আসবো। বিএনপির জনাব শামসুজ্জামান দুদু বলেছেন আগুন বা অগ্নির যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আসলে নির্বাচনকে বিলম্বিত করারই পায় তারা। এই সম্পর্কে আপনি কি মনে করছেন? না, একটা হচ্ছে যে এটা অবশ্যই এর মধ্যে নাশকতার পরিকল্পনা থাকতে পারে, পরিকল্পিত নাশকতার পরিকল্পনা থাকতে পারে, কিন্তু এটা নির্বাচন পেছানোরই ষড়যন্ত্র, সেইটার একেবারে যেমন উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু বিএনপির তরফ থেকে এই ধরনের মন্তব্য আসলে আমার যেটা প্রথমে মনে হয় সেটা হচ্ছে ওনারা গত বছরের অগাস্ট থেকে যে কোনো দাবি দেওয়াকেই মানে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র আকারে দেখেন। এটা ওনাদের রাজনৈতিক অবস্থান, সেটা ওনারা করতে পারেন। কিন্তু এই ধরনের নাশকতা ঘটতে থাকলে ডেফিনেটলি এটা বাংলাদেশের মানে আমাদের এই মুহূর্তের যে স্থিতিশীলতা সেটার উপর একটা বড় ধরনের আঘাত। এবং আপনি তো অস্থিতিশীল কোনো পরিবেশে নির্বাচন কিংবা সংস্কার কিছুই করতে পারবেন না। ফলে সেই দিক থেকে তো একটা একেবারে যে আশঙ্কা থাকবে না তা না। তো এটা বের করা হচ্ছে সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, যে এটা এবং প্রিভেন্টিভ মেজার নেওয়া। একটা ঘটনা ঘটবে, তারপরে আমরা একটা তদন্ত কমিটি করব, আরও যা যা ঘটতে পারে। আপনারও কি মনে হয় যে এই সব কিছু আসলে সরকারের উদাসীনতার জন্যই হচ্ছে? সরকারের ক্যাপাসিটির সমস্যা আছে, বিশেষত এই সরকারের। এমনিতে আমাদের রাষ্ট্রযন্ত্রের তো উদাসীনতার অনেক ব্যাপার আছে। আপনি যদি ধরেন এই ঘটনা ছাড়া আরও যে সকল বড় বড় যেগুলোকে আমরা স্ট্রাকচারাল ঘটনা বলি, যখন কিনা বড় কোনো ভবন ধস ঘটে, বড় ধরনের আগুন ঘটে, বিস্ফোরণের মতো ঘটনা ঘটে, এগুলো তো ঢাকা শহরে প্রচুর। এই বেলি রোডের মতো জায়গায় কিছুদিন আগেই তো মানে 1 বছরের মতো হয়েছে সম্ভবত একটা বড় রেস্টুরেন্ট এরকম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটা তো খুব একটা পশ এবং এলিট এলাকা, এখানেও এরকম ঘটছে। তবে এই 2-3 দিনের ব্যাপারগুলো বেশ অ্যালার্মিং, একদম প্রত্যেকটা দিন 4-5টা করে অগ্নি ঘটনা ঘটছে। হ্যাঁ, সেই কারণেই সন্দেহটা আরো ঘনীভূত হচ্ছে। এখন দেখুন আমাদের দেশের তো মানে আমাদের রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় এখানে আমরা অনেক ইন্টেলিজেন্স আছে, তাদের কাজ কিন্তু ঘটনা ঘটার আগেই সেন্স করতে পারা এবং সেটার জন্য সেটা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো যে এই ধরনের ঘটনা সেন্স করতে পারছি, তখন তারা সেই পদক্ষেপগুলো নেয় আগে। ঘটনা ঠেকানোটা হচ্ছে সবচেয়ে জরুরি। একটা দুর্ঘটনা ঘটার আগেই ঠেকাতে পারা, প্রতিরোধ করতে পারা, এটা হচ্ছে সবচেয়ে জরুরি। কিন্তু সেটা ঘটে না। তারপরে হচ্ছে যারা এই ধরনের বড় বড় ঘটনার সাথে জড়িত থাকে তারাও কিন্তু সামনে আসে না, মানে তাদেরকে আমরা চিনতে পারি না বা তাদেরকে কোনো বিচারের মুখোমুখি করা হয় না, বিচার প্রক্রিয়া পর্যন্ত যায় না। এবং আপনি দেখবেন যে সাম্প্রতিক সময়ে নুরুল হক নূর তাদের পার্টি অফিসের সামনে যে হামলার শিকার হলেন তারা, এটারও কিন্তু একটা বিচার বিভাগীয় তদন্ত টাইপের করেছিল সরকার। আপনি এটা জানেন যে এটা রেজাল্ট কি? আপনি কিন্তু জানেন না। তাদেরকে একটা টাইম দেওয়া ছিল 3 দিন বা 5 দিন এরকম, যে এর মধ্যে একটা তদন্ত প্রতিবেদন দিতে হবে। এখন এই তদন্ত প্রতিবেদন তারা দিয়েছে কিনা, সরকার এরপরে কি পদক্ষেপ নিয়েছে, কিছুই কিন্তু আমরা জানি না। ফলে বোঝা যায় যে এগুলোকে ধামাচাপা দেওয়া হয়। হ্যাঁ, এই ধামাচাপা দেওয়া হয় বলেই কিন্তু পরের ঘটনাগুলো, একটা ঘটনা ধামাচাপার সাথে পরের ঘটনার একটা মানে সূত্রপাত আছে, মানে পরে একটা ঘটনা ঘটতে পারে, কারণ আগের ঘটনার আপনি কোনো মানে যেটাকে বলা যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে পরে নাশকতাকারীরা কিন্তু আগে থেকে একটা কথা যেহেতু বলেছেন, উনাকে যে চিকিৎসা করাতে নিয়ে গেলেন সিঙ্গাপুরে, সেটা কারা নিয়েছেন? সরকার নিয়েছেন নাকি দল নিয়েছেন?
আমি যতটুকু জানি সরকার নিয়েছে, কিন্তু এটা তাদের দলের পক্ষ থেকে আরও তারা পরিষ্কার করতে পারবেন। এর আগেও নেওয়ার ক্ষেত্রে আমরা অনেকবার কথা বলেছি যে তাকে চিকিৎসা আরও আগে নেওয়া উচিত ছিল, এবং এখানেও তার যদিও এই ঘটনাটাকে সরকার খুব সিরিয়াসলি নিয়েছে, কিন্তু সরকার ওই বিবৃতিটার মধ্যে একটা ইন্টারেস্টিং কথা বলেছিল, বা প্রধান উপদেষ্টা যখন একটা বিবৃতি দেন, আপনি এই ধরনের একটা রাজনৈতিক নেতার উপর হামলা হলে আপনি হামলার বিচার করব, দোষীদের শনাক্ত করবো, এগুলো তারা বলতে পারেন, বলে থাকেন এবং সেটা বলেছেন, সেটা নিয়ে সমস্যা না। মানে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এই কারণে যে আপনি একটু আগে বলে নির্বাচন পেছানোর ব্যাপারে যেটা বললেন, আমি দেখলাম যে ওই বিবৃতির শেষ পেরায় একটা কথা আছে যে কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। তখন আমার মাথায় একটা প্রশ্ন এসেছে যে এই ঘটনার ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে এই ধরনের বিবৃতি দিতে হচ্ছে কেন, মানে এটার ঘটনার সংযোগটা কি? এবং প্রত্যেকটা ঘটনার সাথেই কিন্তু শেষে এসে নির্বাচনের সংযোগ চলে আসছে। আমরা আবার কাছে আপনার কাছে আবার আসবো, একটু যুক্ত করি, সেটা হলো যে নির্বাচন পেছালে লাভটা কার? আপনি সেই প্রশ্নটা যদি করেন যে নির্বাচন পেছালে কি বিএনপির লাভ, জামাতের লাভ, এনসিপির লাভ কার? ধরেন নির্বাচন হলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যদি হয়, সেই নির্বাচনে পরিসরে যে পারসেপশন, তাতে কারা ক্ষমতায় আসবে আমরা সেটা মোটামুটি আন্দাজ করতে পারি। আমরা এখন যারা ক্ষমতায় আসবে বলে ধারণা করা হয় তাদের তো লাভ নাই, তারা তো চাইবে দ্রুত নির্বাচনটা হয়ে যাক এবং সেটা ফেব্রুয়ারির আগেই হয়ে যাক, ডিসেম্বরেই হয়ে যাক। তাহলে বিএনপির যে নেতা বললেন যে নির্বাচন পেছানো ষড়যন্ত্র কিনা, তাহলে তাকে প্রশ্নটা করতে হবে যে তাহলে নির্বাচন কারা পেছাতে চায়, তাহলে আগুনটা লাগালো কে? এক। দ্বিতীয়ত কথা হলো যে সারাতুষ যেরকম বললেন যে শামসুজ্জামান আজকে ওনাদের দলের নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি একই কথা বলেছেন, কিন্তু যে দেশে নির্বাচনের পরিবেশ নেই, নিরাপত্তা নেই, এবং ওনাদের দলের আহ্বায়ক আরও বেশ কয়েক মাস আগে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, দেশে নিরাপত্তা নেই। এখন ফেব্রুয়ারি মাস তো এখনো 6 মাস, এবং উনি কথাটা বলেছেন আরও কয়েক মাস আগে যে 8 মাস 10 মাস আগে আমরা কি করে বলি যে ফেব্রুয়ারি মাসে দেশের আইনশৃঙ্খলা কেমন থাকবে, তাই না? এখন নির্বাচন হলে যারা ক্ষমতায় আসবে না, ভোটটা না হলে তাদের লাভ, তাহলে কি আগুনটা তারা লাগাচ্ছে? কোনো রাজনৈতিক দল কি আগুন লাগায়? তো এইটা অ্যাপারেন্টলি বিশ্বাস করা কঠিন যে কোনো পলিটিক্যাল পার্টি গিয়ে একটা খেপিয়াভুক্ত প্রতিষ্ঠানে আগুন লাগায়। হ্যাঁ, হতে পারে, ঘটনা ঘটলে তার বেনিফিট কোনো কোনো দল পেতে পারে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি গিয়ে আগুন লাগায় এটা হয় না, এর পেছনে অন্য শক্তি থাকে, সেই সব শক্তি নাম হয়তো বলাও যাবে না। কিন্তু আমার প্রশ্নটা হলো যে পলিটিক্যাল পার্টিগুলো যে প্রত্যেকটা ঘটনার সঙ্গে বলে যে নির্বাচন পেছানো ষড়যন্ত্র, তো নির্বাচন পেছালে কার লাভ কার ক্ষতি, এই অঙ্কটা করলেই তো হয়। আর নির্বাচনের কথা যেহেতু চলে আসলো, জাতীয় নিরাপত্তা কিন্তু এখন হুমকির মুখে, যে কারণেই আগুন লাগুক বা যে কারণেই যত কিছু হোক, অ্যাক্সিডেন্টও হতে পারে বা এমনিও হতে পারে, কিন্তু যেটাই হোক আমরা নিরাপদ নই, এটাই সবচেয়ে বড় কথা। এই নিরাপত্তাহীনতার মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, তার অধীনে নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে? খুবই যৌক্তিক প্রশ্ন, নিরাপত্তা অনেক বড় প্রশ্ন। আপনি ধরেন ঢাকা শহরে আপনি রাস্তায় মেইন রোডে যান, এই যে অ্যানার্কিটা তৈরি হয়েছে অটোরিকশার কারণে। আমি নিজে অটোরিকশার পক্ষে, অটোরিকশার পক্ষে এই কারণে যে পায়ে চালিত রিক্সাটা অমানবিক মনে হয়, কিন্তু একটা শহরে কত শত এবং কত হাজার অটোরিকশা থাকবে তার তার নীতিমালা থাকবে, আপনি রাস্তায় বেরোতে পারবেন না। মেইন রোডে এখন অটোরিকশাওয়ালাদের অ্যাটিটিউড দেখলে মনে হয় তারা ইসে উঠে যাবে, এক্সপ্রেসওয়েতে উঠে যাবে। তো একটা সরকার 1 বছর ধরে একটা শহরে মূল সড়কে অটোরিকশার দৌরত্ব বন্ধ করতে পারে না, এরপরে ধরেন আরো ছোটখাটো যে মাইকে ঘোষণা করে মাজার ভেঙে দেয়, সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করে বন্ধ করতে পারে না, তো পরে বরং অটোরিকশাকে আরো রাস্তায় নামিয়ে দিচ্ছে। আমি বলছি যে মাইকে ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করে অমুক জায়গায় হামলা হবে, এটা ইন্টেলিজেন্স জানে, পুলিশ বাহিনী জানে, সেনাবাহিনী বিজেপি ক্ষমতা সহ মাঠে। তো আপনি কোনো কিছু ঠেকাতে পারেন না, একদিনে 300 আসনে নির্বাচন করবেন কি করে? আমি তো একটা জায়গায় বলেছিলাম যে এই সরকারের পক্ষে একদিনে 100 ইউপি ইউনিয়ন পরিষদে নির্বাচন করা সম্ভব না, এই সরকারের সেই সক্ষমতাটা নাই, এখন পর্যন্ত নাই, যে আপনি 300 আসনে নির্বাচন করা ইটস ভেরি বিগ জব। আপনার সেনাবাহিনী কত সংখ্যা, সব সেনাবাহিনীকে আপনি ক্যান্টনমেন্ট খালি করে নিয়ে তো ইলেকশনের ডিউটিতে দেবেন না। আপনি 300 আসনে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে 50টা আসনে যদি মব হয়, ঠেকাবে কোন পুলিশ? আপনি তো মাজার হামলা ঠেকাইতে পারেন, আপনি ইলেকশনের দিন আপনি কি করে ঠেকাবেন? ফলে এই সরকারের যে এখন পর্যন্ত 1 বছরে যে সক্ষমতা আমরা দেখলাম, এবং খুবই আনফর্চুনেট যে সেনাবাহিনী বিচারিক ক্ষমতা সহ মাঠে থাকার পরে যে ঘটনাগুলো আমরা দেখছি, সাধারণ মানুষের এক ধরনের ইনসিকিউরিটি ফিলিং এদেশে দূর করতে পারে না, সেই ইলেকশনটা করবে কি করে? একদিনে 300 আসন। আমি ঠিক জানি না। ধন্যবাদ আমিনাল রশিদ। সারোয়ার তুষার এই ব্যাপারে কি বলবেন? অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কি নির্বাচন সম্ভব? আমরা মনে করি যে সম্ভব পর করতে হবে এবং অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এটা আমি আগেও একবার বলেছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন হতে হবে, কারণ আদারওয়াইজ যে সম্ভাব্য সিনারিও আমরা কল্পনা করতে পারি সেটা একটাও সুখকর না। ফলে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় যে সকল প্রতিষ্ঠান কিংবা সংগঠন আছে, যেমন ধরুন পুলিশ, জনপ্রশাসন, নির্বাচন কমিশন, এই প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কোথায় কোথায় ঘাটতি আছে, কি কি জিনিস ইমপ্রুভ করতে হবে একটা বেটার ইলেকশনের পরিবেশ তৈরি করার জন্য, এটা সরকারের দেখার দায়িত্ব। কিন্তু আনফর্চুনেটলি এই সরকারের
যারা উপদেষ্টা আছেন এবং সরকার প্রধান সহ আমি বলবো যে তারা ধরেন আপনি যদি শুধু আশাবাদ প্রকাশ করেন একটা উৎসব মুখর নির্বাচন করব, শতাব্দীর সেরা নির্বাচন করব বা কিংবা নজিরবিহীন নির্বাচন করব, এগুলো আমি প্রধান উপদেষ্টার মুখে বারবার শুনতে ভালো লাগে, কিন্তু আপনাকে পদক্ষেপ নিতে হবে। মানে সেটা করার জন্য কি করেছেন? পুলিশের যে লোকাল এলাকাগুলোতে ধরা যাক এরকম একটা ঘটনা ঘটলো, সেটার সাথে কোনো বড় রাজনৈতিক দলের কারোর সংশ্লিষ্টতা আছে, মামলা করতে গেলে বলে যে এই নাম বাদ দিয়ে আসেন। এটা হচ্ছে এখনকার পরিস্থিতি। কিংবা কোনো বড় নেতার পিএসকে ওসি সাহেব স্যার বলছেন, তাহলে আপনি কিভাবে লেভেল প্লেইং ফিল্ড করবেন এবং কীভাবে ওসি, এসপি, ডিসি বা ইউএনও যারা আছেন, এই চারটা যে পদের নাম বললাম, এই চারজন পদ কিন্তু খুবই ক্রুশাল একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। তো তাদের যে এখনো পর্যন্ত যে মনোভাব দেখতে পাওয়া যায়, তারা কমপ্লিটলি একদিকে হেলে গেছে এবং এইটা সুষ্ঠু নির্বাচনের জন্য খুব ক্ষতিকর একটা পরিবেশ। এখন আমাদের তরফ থেকে অনেকবার আমরা অনেকগুলো কনসার্ন দেখিয়েছি যে লোকাল, আমরা তো এখন ঢাকা শহরের মধ্যে আছি, কিন্তু লোকাল অবস্থায় যে সহিংস পরিবেশ তৈরি হয়ে আছে এবং অনেক অস্ত্র, মাদক, এই সমস্ত ব্যাপার আছে, এগুলো কারা করে, কার পৃষ্ঠপোষকতায় করে, এগুলো সমস্ত কিছু লোকাল প্রশাসন জানে। এখন ব্যবস্থা তারা কেন নেয় না সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন। তো আমরা বিভিন্ন মানে জেলার আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে কিন্তু এগুলো উত্থাপন করি, কিন্তু তারা ব্যবস্থা নেবে এগুলো বলে, কিন্তু সেইভাবে কিন্তু নেওয়া হয় না। আপনাদের হাত ধরেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন, কিন্তু এখন আপনারাই গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করলেন না, কিন্তু অন্যান্য দল করলো। আবার আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে যারা যারা জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা নাকি জনগণ এবং গণ অভ্যুত্থান থেকে ছিটকে গেছে। আসলে কি তারা ছিটকে গেছে নাকি আপনারা জনগণদের কাছ থেকে ছিটকে যাই না? অনেক সময় হয় কি আপনাকে স্রোতের বিপরীতে দাঁড়াতে হয়। স্রোতের বিপরীতে দাঁড়াতে কেন হলো? কারণ আমরা সবচেয়ে কনসিস্টেন্টলি জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, সাংবিধানিক ভিত্তি দিতে হবে, এটা আমরা সবচেয়ে কনসিস্টেন্টলি বলে গেছি। এবং এখন আপনি সেটা ওই কথাটা উল্লেখ ছাড়া যে কীভাবে বাস্তবায়ন করবেন, এটার ব্যাপারে কিন্তু ঐক্যমত্য হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে। আমি পার্সোনালি এই মিটিংগুলোতে অ্যাটেন্ড করেছি দলের পক্ষে। সমস্ত দল একমত হয়েছে যে এই প্রক্রিয়ায় ধাপগুলো এইভাবে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। সেই কথাটা আপনি লিখবেন না কেন? সেই কথাটা না লেখার মানেই হচ্ছে যে এখানে আপনি কোনো একটা ফাঁক রাখতে চাচ্ছেন, মানে পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন নাও করতে পারে। তো আমরা এই জায়গাটাতে খুব অনড় ছিলাম যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে করা হবে, এটার রূপরেখা দেখা ছাড়া আমরা সনদে বাস্তবায়ন করতে সাইন করতে পারি না। কারণ আমরা 3 জোটের রূপরেখা দেখেছি, 90-এর যে একটা গণঅভ্যুত্থান হলো এবং এরপরের সেটেলমেন্ট কিন্তু ফেল করেছে, পলিটিক্যাল সেটেলমেন্ট। কারণ আপনি দেখতে পেলেন যে 90-এর সেটেলমেন্ট যদি ঠিকঠাকই থাকতো তাহলে তো আর 24-এ গণঅভ্যুত্থান করতে হয় না। কিন্তু দেখা গেছে যে আমরা আবারও লগি বৈঠা, ফ্যাসিবাদ, এইসবের মধ্যে দিয়ে আমরা এসেছি। 1/11 হয়েছে দেশের মধ্যে। এখন এখান থেকে আমরা বাংলাদেশকে বলেছি যে এই গণঅভ্যুত্থানের পরে আমরা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট চাই যেখানে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে কোনো উদ্বেগ থাকবে না, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে, যেখানে একটা দল চাইলেই তার ক্ষমতার জোরে সংবিধানে যে কোনো সংশোধনী করে ফেলতে পারবে না। এগুলো আমাদের মেজর ক্রাইসিস। তো এগুলো ঠিকঠাক করার জন্য কিছু কিছু জিনিস সনদের মধ্যে এসেছে, পুরোপুরি আসতে পারে না বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতার কারণে। যেটাই হোক, যতটুকু এসেছে সেটা বাস্তবায়ন পদ্ধতিটা খুব ইম্পর্টেন্ট। কারণ শাহাবুদ্দিন সরকার বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার ছিল। তারা 29টা প্রশাসনিক এবং নানা ধরনের সংস্কারের টাস্ক ফোর্সের প্রতিবেদন পরে সরকারের কাছে দিয়েছিল। ওই সরকার কিন্তু একটা সংস্কার বাস্তবায়ন করে নাই। এখন আপনি যদি একটা জুলাই সনদকে একটা জাস্ট 1 বছর কাজ করে এটাকে একটা প্রেসক্রিপশনের মতো করে পরে সরকারের কাছে দেন, তারা কিন্তু এগুলো একটাও করবে না। মানে আমাদের বিশ্বাস করার একটা কোনো যৌক্তিক কারণ নাই পরের সরকারকে। তাহলে এই সরকার যদি শুধুমাত্র, আমরা যেটা বলেছি যে এই সরকার যদি শুধুই একটা প্রেসক্রিপশন দিবে পরের সরকারের কাছে, তাহলে আপনি কেন 1.5 বছর ক্ষমতায় থাকলেন? আপনি 3 মাসের মধ্যে ইলেকশন করে ক্ষমতা অন্য সরকারের কাছে দিয়ে দিতেন, তারা যা করার করতো। আপনি যেহেতু সময় নিয়েছেন, আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার মানে হচ্ছে সনদটার বাস্তবায়নের ব্যাপারে আপনাকেই ফয়সালা করে যেতে হবে। এবং সেটা করাতে এখন আপনাদের কার্যক্রম কি? আপনারা তো সাইন করলেন না, এখন কি করছেন? আমরা যেহেতু কমিশন মেয়াদ বাড়িয়েছে, তো আমরা আশা প্রকাশ করছি যে তারা আমাদেরকে ডাকবে এবং গেলে আমরা কি কারণে সাইন করিনি এটা তারা খুব ভালো মতো জানে। আমাদের সেই উদ্বেগগুলো তারা এখন নিরসন করার জন্য পদক্ষেপ নেবে, এটা আমরা প্রত্যাশা করি। আদারওয়াইজ তাদের কিন্তু আবার 15 দিন বাড়াতে হবে, সেটা আমরা চাই না। এই সময়ের মধ্যে আপনি আমাদের যে কারণে আমাদের উদ্বেগ, সেটা আপনি যেগুলো জিনিসগুলো আমরা চেয়েছি যে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, এটা আপনি আমাদেরকে পরিষ্কারভাবে দেখান। আমরা সেটা দেখালে আমরা খুবই আনন্দের সাথে সাইন করতে চাই এই ঐতিহাসিক ডকুমেন্টে। কিন্তু যদি আপনি এখানে আবারও ইমোশনাল, যারা যেটা করে থাকে আর কি, ইমোশনালি ব্ল্যাকমেইল করে, আমাদেরকে আবার বলে যে আপনারা এটাকে ওয়েপনাইজ করেন এই ডকুমেন্টকে। এখন এই ডকুমেন্টকে ওয়েপনাইজ করার মানে হচ্ছে আপনি রক্ত দিয়ে যে ডকুমেন্ট অর্জন করেছেন এটাকে বাস্তবায়ন করতে আপনাকে আবার রক্ত দিতে হবে। এইটা কেন? এটা করবো না আমরা। এখন আমরা সনদের ব্যাপারে, সাইন করার ব্যাপারে এবং বাস্তবায়ন প্রক্রিয়ার ব্যাপারে সবাই একমত হয়েছে। এখন কাজ হচ্ছে এই জিনিসটা শুধুমাত্র বাস্তবায়ন করা এবং সেইখানে সরকারের এবং প্রধান উপদেষ্টার একটা ডিসাইসিভ ভূমিকা রাখা উচিত। এটার একটা ঘাটতি আছে। স্যার, আমিনাল রশিদের কাছে শুনবো। এই যে শুনছিলাম জুলাই সনদ নিয়ে, যখন জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় জুলাই সনদটা স্বাক্ষর হলো, তখন সেদিন আবার সেখানে কিছু জুলাই যোদ্ধা উপস্থিত হয়েছিলেন। তো
তো তখন আবার সেখানকার 5 নম্বর অঙ্গীকার নামায় পরিবর্তন আনা হলো, ঐক্যমত কমিশন সেটা করলো। 33টা দল স্বাক্ষর করেছে সেখানে, কিন্তু তাদের কারোর সিদ্ধান্ত বা স্পষ্ট বিবৃতি ছাড়া ঐক্যমত কমিশন একাই 5 নম্বর অঙ্গীকারে পরিবর্তন করলো। সেটাকে আপনি কিভাবে দেখছেন? তাদের কি সেই এই প্রশ্নটা আমিও তুলেছি, আমি লিখেছি এটা নিয়ে যে একটা ডকুমেন্ট তৈরি হলো প্রায় 1 বছর বা 7-8 মাস ডিসকাশনের মধ্য দিয়ে, আপনি হঠাৎ করেই একটা গ্রুপ অফ পিপল গিয়ে মুভমেন্ট করলো, বিক্ষোভ করলো, আর আপনি গিয়ে একটা গুরুত্বপূর্ণ অঙ্গীকার মানে 5 নম্বর, যেখানে ওনাদের মূল দাবি ছিল যে আইনগত দায়মুক্তি, অর্থাৎ জুলাই অভ্যুত্থানে ওনারা যে অ্যাক্টিভিটিটা করেছেন ভবিষ্যতে কোনো সরকার এসে যেন তাদের বিরুদ্ধে মামলা করতে না পারে, অর্থাৎ তাদের সেফটি এনশিওর তারা চেয়েছেন এবং তাদের পরিবারের সুরক্ষা, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা, এই তো দাবি। এখন এইটা আমার প্রশ্নটা হলো দুইটা। প্রথমত এই ডিসকাশনটাই যে তাদের দায়মুক্তি, তাদের সেফটি, তাদের মৌলিক অধিকার, এই আলোচনাগুলোকে স্যার তো ভালো বলতে পারবেন, এই আলোচনাগুলোকে আপনাদের কমিশনের মিটিংয়ে হয় নাই? যদি হয়ে থাকে তাহলে এইটা বিক্ষোভ করার পরে সংশোধন করতে হলো কেন? 1 নাম্বার 2, 33টা রাজনৈতিক দল ও জোট মিলে যে ডকুমেন্টটা তৈরি করলো, বিক্ষোভের পরে হঠাৎ করেই কমিশনের সহসভাপতি এসে মাইকে ঘোষণা করে বললেন যে এটা সংশোধন করা হয়েছে। উনি কিসের ভিত্তিতে বললেন? আপনি অতটুকু সময়ের মধ্যে কি সব দলকে ডেকেছেন, বাট ওভার দ্য টেলিফোন আপনি কি কথা বলেছেন? এটা সম্ভব? এটা অ্যাবসার্ড। আমরা এটা শুনি নাই বা এরকম কোনো সংবাদ দেখি নাই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাৎক্ষণিকভাবে বৈঠক হয়েছে, তারপরে ঐকমত্যের ভিত্তিতে 5 নম্বর সনদে এডিট করা হয়েছে। এই এডিট করার এখতিয়ারটা আপনাকে কে দিল? এই কমিশনকে কে দিল? এটা তো হয় না। ফলে এইটা নিয়ে প্রশ্ন থাকবে। এবং এই জুলাই সনদ স্যার তুষে যেরকম বললেন যে রক্তে লেখা ডকুমেন্ট, আমি একটু উল্টোভাবে বলি, বাংলাদেশের 72-এর যে সংবিধানটা রক্তে লেখা, 30 লাখ নিয়ে আপনি যদি ডিবেট করতে পারেন, কিন্তু লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের পরে যেই সরকারটি গঠিত হয়েছে, যে গণপরিষদ গঠিত, সেই গণপরিষদ পিপলের ম্যান্ডেট নিয়েই 72-এর সংবিধান রচনা করেছিল। এবং সেখানের যে মূলনীতিটা আপনি বাদ দিয়ে জুলাই সনদে 4টা মূলনীতি নতুন করেছেন। যুক্তিটা কি? স্বাধীনতার ঘোষণাপত্র। তো ওই যে 72-এর যে সংবিধানটা যারা করলেন তারা তো পিপলের ম্যান্ডেট নিয়েই তো ওই রক্তে লেখা সংবিধান। এবং 72-এর গণপরিষদে যখন ডিসকাশন হয় এই সংবিধান নিয়ে, আপনি পড়বেন কার্য বিধিগুলো, পরিষ্কার বলা আছে যে সংবিধানের 4টা মূলনীতিকে বাদ দেওয়া মানে জুলাই এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করানো। এই ডিসকাশন তো শুরু থেকেই আছে যে জুলাইকে আপহোল্ড করতে। আমরা তো জুলাইকে অস্বীকার করি না, 71-কে অস্বীকার করি না। জুলাই নিশ্চয়ই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা বিরাট ঘটনা। 71 আমার সবচেয়ে বড় ঘটনা। 71-এর সঙ্গে বাংলাদেশের কোনো ঘটনা কম্পেয়ারই হতে পারে না। কিন্তু 5 আগস্টের পরে অনেক ধরনের ন্যারেটিভ আমরা দেখেছি, মুক্তিযুদ্ধ নিয়ে, 72-এর সংবিধান নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে, যেই ন্যারেটিভগুলো মনে হয়েছে যে 71-এর উপরে 24-কে মানে দাঁড় করাতে চায়, এই ন্যারেটিভটা আছে। এই পারসেপশন তৈরি হলো কেন? ফলে এই যে জুলাই সনদ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, আমি এই কারণে যে ভালো করে পড়েছি যেহেতু 84টা পয়েন্ট, এখানে এমন অনেকগুলো ধারা আছে, প্রস্তাব আছে, যেগুলো সত্যি বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে একটা দারুণ ডেভেলপ হবে। কিন্তু অনেকগুলো মেজর কোশ্চেন তৈরি করে রাখলেন। আপনি সংবিধানের যে মূলনীতিটা চেঞ্জ করলেন, এই 72-এর মূলনীতি চেঞ্জ করার প্রথম চেঞ্জ করেন জিয়াউর রহমান সাহেব এসে, তাই না? তখন বিতর্ক হয়েছিল। সেই মূলনীতি আপনি চেঞ্জ করলেন এবং এইখানে স্বাধীনতা ঘোষণাপত্র প্রথমে কিন্তু জুলাই সনদে বলা হয়েছিল বাদ দেওয়া হবে। পরে বিতর্কের মুখে আবার সিদ্ধান্ত হলো যে না, স্বাধীনতা ঘোষণাপত্র এখানে থাকবে। অর্থাৎ মেজর অনেক জায়গায় কিছু প্রশ্ন এই জুলাই সনদে আছে। সবচেয়ে বড় পয়েন্ট হলো অনেকগুলো ধারায়, অনেকগুলো প্রস্তাবে নোট অফ ডিসেন্ট আছে, মানে আপত্তি আছে রাজনৈতিক দলগুলোর। এখন এবং সেই আপত্তি সহ সাইন করেছেন। যেমন 72-এর সংবিধানেও 6 জন, ওই যে 34 জন কমিটির মেম্বারের মধ্যে 6 জন নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করেছেন। কিন্তু এখানেও তাই, নোট অফ ডিসেন্ট সহ পলিটিক্যাল পার্টিগুলো স্বাক্ষর করলো। আমার প্রশ্ন হলো, যেই সব ধারায় বা প্রস্তাবে আপত্তি আছে সেগুলো সহই যদি স্যার তুষারদের যে দাবিটা যে এখন সাংবিধানিক একটা আদেশ জারি করে এটা বাস্তবায়ন করবেন, তাহলে এই নোট অফ ডিসেন্ট যেসব জায়গায় আছে, আপত্তি যেসব জায়গায় আছে, সেগুলো বাস্তবায়ন হবে কি করে? ধরেন আপনি 70 অনুচ্ছেদ নিয়ে কোনো বিতর্ক নাই, কিন্তু ন্যায়পাল নিয়ে বিতর্ক নেই, এরকম মেজর জায়গায় নাই। কিন্তু ধরেন এই যে সংবিধানের মূলনীতিতেই ধরেন আপত্তি আছে, সিপিবি সহ অনেকগুলো বাম দলের আপত্তি আছে, এই আপত্তিগুলো রেখে আপনি কি করে বাস্তবায়ন করবেন? এটা আমিও স্যার তুষারের কাছে শুনতে চাই। আপনার কাছে কি মনে হয় যে জুলাই সনদটা একটা পরিপূর্ণ একদম সকলের সাইন করার মতোই ছিল? আপনারা যে আইনি ভিত্তি চাচ্ছেন সেটা দেয়া একদম উচিত, কেন সেটা মনে হয়? না, আইনি ভিত্তি নিয়ে তো কারোরই কোনো দ্বিমত নাই। আইনি ভিত্তি দিতে হবে, এটা সবাই ওখানে ঐক্যমত্য হয়ে ওই আলোচনাটা প্যাক আপ হয়েছে। আমাদের কথা ছিল যে আপনি ওখানে শেষ করলেন এই কথা বলে যে এইভাবে বাস্তবায়ন হবে, তাহলে আপনি এটা উল্লেখ থাকতে সমস্যা কোথায়? দ্বিতীয় প্রশ্ন আসে নোট অফ ডিসেন্টের। এখন ধরেন যখন আপনি গণভোটে যাবেন, যখন নোট অফ ডিসেন্টগুলো বিভিন্ন দল দিয়েছে, তখন কিন্তু বাস্তবায়ন গণভোটের মাধ্যমে হবে ওই সিদ্ধান্ত ছিল না। ফলে গণভোটে যখন আপনি দুটো মেজর ডিবেট এখানে, একটা হলো আপনি তো জুলাই সনদের ওপরে জনগণ গণভোট দেবে, আমি এটাতে একমত এটাতে একমত এইভাবে দিবে না, কিন্তু জনগণ পুরো জুলাই সনদকেই পাশ করবে, এক। আর দুই হচ্ছে কিছু কিছু দলের বক্তব্য হচ্ছে নোট অফ ডিসেন্টটা থাকবে,
ওই দল ক্ষমতায় গেলে নোট অফ ডিসেন্টের ব্যাপারে তাদের যেটা দৃষ্টিভঙ্গি সেটা প্রাধান্য পাবে। দ্যাট মিন্স তাহলে কি সনদটা আসলে বাস্তবায়িত হলো যদি একজন ক্ষমতায় সনদ গিয়ে চেঞ্জ বাস্তবায়ন করে হলো, ফেলে? কিন্তু অনেক ধরনের এখানে প্যাচ থেকে গেল। ঠিক আছে, যেমন ধরুন যে অনেক ফান্ডামেন্টাল কিছু রিফর্ম প্রপোজাল আছে, যেমন আপার হাউসে পিআর হতে হবে। এটা একটা খুবই যত সংস্কারের আলোচনা আছে তার মধ্যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্কার প্রস্তাব এবারের। তো এটা নোট অফ ডিসেন্টের মধ্যে আছে। তার মানে এটা বিএনপি যেহেতু এটার ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা ক্ষমতা গেলে এটা করবে না, তাহলে এই মেজর রিফর্মটাই তো হবে না। তো আমরা বলেছি কিছু যদি নোট অফ ডিসেন্ট রাখতেই হয় তাহলে কিছু জিনিসকে, দুটো তিনটা ইস্যু আছে যেগুলোকে নোট অফ ডিসেন্টের আওতার বাইরে আনা উচিত, মানে ওই ডকুমেন্টটা পাস হয়ে যাওয়া উচিত। এখন গণভোট দিলে গণভোটে যেটুকুর ব্যাপারে নোট অফ ডিসেন্ট নাই এটুকু পাস হয়ে যাওয়া নিয়ে আর কোনো বিতর্ক নাই, কিন্তু যেটা নোট অফ ডিসেন্ট আছে এটা নিয়ে বিতর্ক থাকছে, যেটার ব্যাপারে আমরা কী করা হবে। এখানে আমরা বলেছি যে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকা উচিত না, মানে জনগণের রায়ের উপরে তো দলীয় মতামত প্রাধান্য পেতে পারে না, মানে এগুলো তো নোট অফ ডিসেন্টগুলো তো বিভিন্ন দলের, এবং মাত্র 27টা প্রস্তাবে আসলে সবাই একমত, বাকি সবগুলোতে কারো না কারো দ্বিমত আছে। তাহলে আপনি সেখানে একটা বড় ধরনের সমস্যা থেকে গেছে। এই জিনিসগুলো সরকারের যে ধরনের ডিসাইসিভ একটা অবস্থান নেওয়ার কথা, এটা সরকার নেয় নাই। না নিয়ে তারা হচ্ছে, আমি বলবো যে একটা খেলা দেখেছে আর কি, বিভিন্ন রাজনৈতিক দলগুলো কী করে সেটা দেখেছে, এবং এতে করে যেটা হয়েছে যে এখন এই ডকুমেন্টটা এমনিতেই আমরা মনে করি যে কিছু কিছু কম্প্রোমাইজ আছে ডকুমেন্টের মধ্যে, মানে যেখানে আমরা যে ডিপ রিফর্মের কথা বলেছিলাম এটা অনেক জায়গায় হচ্ছে না। যেমন ধরেন সংবিধান সংশোধন করা যাবে, এবং যে স্বপ্ন নিয়ে আসলে আপনারা গণ অভ্যুত্থানটা ঘটিয়েছিলেন, এখন জুলাই সনদে এসে বিভিন্ন সমস্যা ধরা পড়ছে। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আপনাদের স্বাক্ষর করা বা না করা দিয়ে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না এবং কিছুই হবে না। এখানে আপনারা না, সেটা অপেক্ষা করতে হবে পরে কি পরে না। এমনিতেই আপনি নিজের কাছে জিজ্ঞেস করেন যে এনসিপির শীর্ষ নেতৃত্ব যারা গণ অভ্যুত্থানের ফেস, তারা ওই অনুষ্ঠানে, আমরা একই সাথে অনলাইনে আছি বিভিন্ন প্লাটফর্মে, আপনারা চাইলে আমাদের সাথে অনলাইনেও যুক্ত হতে পারেন। তারা ওই অনুষ্ঠানটা অ্যাটেন্ড না করায় এবং ওই ছবিটা যেটা এসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এটা ধরে রেখেছেন ডকুমেন্টটা, এই সনদটা, পেছনে সমস্ত রাজনৈতিক দল। আপনার কাছে কি মনে হয় না যেটা অপূর্ণাঙ্গ এবং কিছুটা এটা ফিকে হয়ে গেছে? এটা তাৎপর্য কারণ কি, কারণ ওই যারা যে গণ অভ্যুত্থানের নেতারা এখানে নাই, তো ফলে এটা অবশ্যই যদি তারা সাইন শেষ পর্যন্ত না করতে পারেন এইটার কিন্তু আসলে কোনো নৈতিক ভিত্তি থাকবে না। এই কারণেই সরকারের উচিত যে, এবং আমি আশা করি যে তারা এই যে 31 তারিখ পর্যন্ত সময় নিয়েছে এর মধ্যে এনসিপির সাথে বৈঠক করবে, এবং এনসিপি খুব আহামরি কোনো মানে অবাস্তবায়ন কোনো দাবি করে চায়নি। আমি একটু গণভোটের প্রসঙ্গে একটু যুক্ত করি সরোজ তুষারের সঙ্গে, যে বাংলাদেশের অভিজ্ঞতায় গণভোট খুব একটা বাজে ব্যাপার এই কারণে বলছি যে কোট অ্যান্ড কোট জিয়াউর রহমানের সময় প্রথম গণভোট হয়, তারপর এরশাদের সময় এবং 91 সালে আমাদের সংসদীয় গণতন্ত্রে ফেরার যাত্রায়। 3টা গণভোটের আপনি যদি রেকর্ড দেখেন, ডকুমেন্ট দেখেন, এবং এই গণভোট নিয়ে বাংলাদেশের একজন খুব প্রখ্যাত রাজনীতিবিদ মিজানুর রহমান চৌধুরীর একটা আত্মজীবনী 3 কাল এরকম বোধহয় বইটার নাম, সেখানে আমি পড়লাম যে উনি খুব বিস্তারিত বলেছেন যে গণভোটে কি হয়। আসলে প্রত্যেকটা গণভোটে কি রেজাল্ট হবে আগে ডিসিশন নেওয়া থাকে, অর্থাৎ সরকার, মানে যেই সরকারের অধীনে গণভোটটা হয়, সরকার যেই রেজাল্ট চায় গণভোটে তার সেই ফলাফলই থাকে না, কারণ সাধারণ মানুষ গণভোটে ভোট দিতে যায় না, কারণ মানুষ দেখে যে এই গণভোট দিলে তার এলাকায় এমপি নির্বাচিত হয় না, তার সরকার পরিবর্তন হয় না, তার সরকার গঠন হয় না, ফলে মানুষের মধ্যে কোনো আগ্রহ তৈরি হয় না। ফলে এই জুলাই সনদের ইস্যুতে যে গণভোটের দাবি এসছে, এটাও ওই একই রকম বিগত 3টি গণভোটের আরেকটা প্রতিফলন হবে আমার ধারণা, যে এখানে সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ থাকবে না, সরকার প্রচুর ভোট দেখাবে, এবং এই ভোটের আয়োজনে যারা যুক্ত থাকে, ধরুন সাদা কালো বাক্স থাকবে, একটা হা একটা না, ওই হা ভোটে প্রচুর দেখবেন যে 60% দেখানো হবে যে ভোট পড়েছে, আসলে ভোট হয়তো 30% বা 20% লোকও এই ভোট দিতে যাবে না। এটা হলো রিয়েলিটি। মানে আমি বিগত 3টি ভোটের এক্সপেরিয়েন্স থেকে বলছি, বাংলাদেশের গণভোটের অভিজ্ঞতা থেকে বলছি যে গণভোটের দিয়ে যদি আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করতে যান, এটা আরেকটা বিতর্কের জন্ম দেবে। সমাধানটাকে সমাধান হচ্ছে যে সাংবিধানিক আদেশ জারি, বিদ্যমান সংবিধান অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করতে গেলে রাষ্ট্রপতিকে লাগবে। এখন এনসিপির অবস্থানটা হচ্ছে যে না, সাংবিধানিক আদেশটা জারি করতে হবে অন্তর্বর্তী সরকার প্রধানকে। এইখানে সাংবিধানিক জটিলতা আছে। এই সরকার সংবিধানের উপরে শপথ নিয়ে এসেছে, কিন্তু অনেক কাজ করছে আবার কিন্তু সংবিধানকে ভায়োলেট করে। আবার ওনারা যে দাবিটা করছেন, এটা করতে গেলে সংবিধানকে বাইপাস করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হলো যে আপনার অনুষ্ঠানে আসবার ঘন্টাখানেক আগেই আমাকে আমাদের এক বড় ভাই ফোন করলেন যে তোমার কাছে জুলাই সনদের কপিটা আছে? বললাম না আছে, বলে আমাকে হোয়াটসঅ্যাপে দিলাম। এই প্রশ্নটা বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে আছে, জুলাই সনদটা কি, ওটার মধ্যে কি আছে? আমরা যে বলছি 84টা ধারা, 7টা অঙ্গীকার, মানে এর মধ্যে কি জিনিসটা কি? মানুষ যে ভোট দেবে, ধরেন গণভোট হবে, নিজেই বলছেন যে অনেক সমস্যা যুক্ত। এখন সাধারণ মানুষ কি জানে এটার মধ্যে কি আছে? আমি জানি, আপনি জানেন, সাংবাদিকরা জানে, আমরা যেহেতু লিখতে হয়েছে, রিপোর্ট করতে হয়েছে, আমরা পড়েছি। সাধারণ মানুষ জানে এটার মধ্যে কি আছে, তো ওটা সে কিসের ভিত্তিতে ভোটটা দেবে?
আপনি যে বলবেন ভাই আসেন গণভোট দিয়ে যান জুলাই সনদের উপর, বলবেন ভাই আমি তো জানি না গণভোট মানে জুলাই সনদটা কি। ফলে সরকারের উচিত ছিল যে এইটাকে পাবলিক করে দেওয়া, এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া, ইভেন পত্রিকায় ক্রোড়পত্র আকারে ছেড়ে দেওয়া। ধরেন 84টা ধারা ছাপতে গেলে পত্রিকার 2টা পৃষ্ঠা লাগবে, তো সরকারের তো পয়সার অভাব নাই, সবগুলো পত্রিকায় ইভেন লোকাল পত্রিকাগুলো এটা ছেড়ে দেওয়া দরকার। মানুষের জানুক, রাস্তায় ঘাটে চায়ের দোকানের লোকেরা পড়বে, রিক্সাওয়ালারা পড়বে যে এটার মধ্যে কি আছে। মানুষকে জানাইতে হবে না যে 8 মাস 9 মাস ধরে এতগুলো পলিটিক্যাল বাংলাদেশের হিস্ট্রিতে প্রথম ঘটনা যে এতগুলো রাজনৈতিক দল মিলে একটা ডকুমেন্ট তৈরি করলো। চূড়ান্তভাবে রাজনৈতিক ঐক্য হলো কি হলো না সেটা অন্য ডিবেট, কিন্তু একটা ঘটনা তো ঘটলো। এই ঘটনা ঘটার পরে যে ডকুমেন্টটা তৈরি হলো, এটা তো একটা ভবিষ্যতে কতটুকু বাস্তবায়ন হবে হবে না তার চেয়ে বড় কথা হলো যে এইটার একটা তো একাডেমিক ভ্যালু আছে, তো এইটা মানুষ জানবে না। তো সরকার কেন এটাকে পাবলিক করছে না? এটাকে পাবলিক করে দেওয়া দরকার, পত্রিকায় ক্রোড়পত্র ছাপানো দরকার, যাতে করে মানুষ বুঝতে পারে আসলে এটার মধ্যে কি আছে। তবে এখন এত এত মানুষের নোট অফ ডিসেন্ট সহ হয়ে গেছে যে নানা মুনির নানা মত, পুরোটা কিভাবে মানুষের সামনে উপস্থাপন করবে সেটাও কঠিন না, হয়ে যেটা পড়েছে। নোট অফ ডিসেন্ট সহই, অর্থাৎ যে ডকুমেন্টটা অলরেডি আমাদের কাছে আছে হুবহু ছেপে দিলেই হয় যে হ্যাঁ এই জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, এই হচ্ছে প্রস্তাব, এইটাই থাকুক। অন্তত মানুষের জানা দরকার। মানুষের মধ্যে একটা ধোঁয়াশা কিন্তু আছে, মানুষ শুধু ওই শব্দটাই শোনে, জুলাই সনদ জুলাই সনদ, সংস্কারের মতো। 1 বছর ধরে সে শুধু শুনছে সংস্কার সংস্কার, সংস্কারটা কোথায় হচ্ছে সে কিন্তু দেখে না। আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সারোয়ার তুষারকে দিয়ে শেষ করব। জুলাই যোদ্ধারা দায় মুক্তি চাচ্ছেন, দায় মুক্তি কেন চাচ্ছেন বলে আপনার মনে হয়? তারা কি আসলে এখন যে সরকার আসবে বা পরবর্তী সরকার আসবে তারা কি তাদের প্রতি আস্থা রাখতে পারছে না বা সেফ ফিল করছে না? আর আপনাদের এখন কর্মকাণ্ড কি এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে দায় মুক্তির ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আপনি ওরকম একটা ব্রুটাল স্টেট যারা বাংলাদেশের জনগণের উপরে এরকম একটা ম্যাসাকার চাপিয়ে দিয়েছিল, তাদের হয়ে যারা জনগণের উপর নির্যাতন করেছে, এটাকে জনগণ যখন প্রতিরোধ করতে গেছে তখন যে সকল হত্যাকাণ্ড ঘটেছে বা যে সকল ক্যাজুয়ালিটিস ঘটেছে, এটাকে আপনি বিচারের আওতায় আনতে পারেন না। কারণ তাহলে তো গণঅভ্যুত্থানকে প্রশ্ন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তারা তখন অর্থাৎ ওই সময়কার রাষ্ট্রীয় বাহিনীর মধ্যে যারা জনগণের সাথে যুদ্ধ করেছে বা জনগণের উপর এই গণহত্যা চাপিয়ে দিতে চেয়েছে, তারা পরাজিত শক্তির অংশ, তাদের বিচারটা জনতার আদালতে হয়ে গেছে, এটা সেটেলড ইস্যু। এটাকে আবার আপনি যদি লিখে রাখেন যে যেটা 5 নম্বর ধারায় যেটা ছিল সকল হত্যাকাণ্ডের বিচার করব, তো এটাকে যে কেউ যে কোনোভাবে ইন্টারপ্রেট করতে পারে। এখন খুব পরিষ্কার করে বলা আছে যে জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা জুলাই যোদ্ধা তাদের আইনগত দায়মুক্তি থাকবে। এই সেফটিটা যে কেউ আসলে যারা যেমন ধরুন আপনি মুক্তিযুদ্ধের সময় যে রাজাকারদের হত্যা করেছে আমাদের মুক্তিযোদ্ধারা, তো আপনি কি তাদেরকে পরে বিচারের আওতায় আনবেন? এটা তো হয় না। এখানেও ঘটনাটা তাই না। এটা রাজাকারদের কথা বলছি না, রাজাকারদের যে হত্যা করা হয়েছে ইয়ের সময় আপনার প্রতিরোধ করা হয়েছে, এভাবে বলাটা আরো ভালো হবে। মুক্তিযোদ্ধারা যে করেছেন, এখন কি আপনি মুক্তিযোদ্ধাদের বিচারের আওতায় আনবেন পরবর্তীতে? এটা তো হয় না, এটার কথা বলছি আমি। ফলে এই কারণে আইনগত দায়মুক্তিটা এটা যারা বিজয়ী শক্তি তারা সবসময় পায়। এবং আপনি যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের আলোকেই বাংলাদেশটা তৈরি করছেন, ফলে আপনি তো তাদেরকে তো কোনো রকম অনিশ্চয়তার মধ্যে রাখতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পরিকল্পনা, তবে মুক্তিযোদ্ধারা কিন্তু দায় মুক্তি চায় না সেই সময় না, এটা দায়মুক্তি চাক বা না চাক, এটা আপনার তাদেরকে এই নিরাপত্তা দিতে হবে। তবে আমি যদি নিরাপত্তার জন্য আন্দোলনে গেলাম, আমি যদি শহীদ হয়ে যাব জেনে আন্দোলনে না গেলাম, তাহলে আমার স্পিরিটটা আসলে এটা কেন? এটা ধরেন পরবর্তীতে এটা যেন কেউ মিসইউজ করতে না পারে। যেমন আমরা বারবার শুনছি পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা এবং ফুলিয়ে ফাঁপিয়ে একটা ফিগার বলা হচ্ছে, ঠিক আছে, প্রকৃত সংখ্যাটা অনেক কম, কিন্তু এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে। এবং এইটা যে পরবর্তীতে আপনার আমার যে কারোর বিরুদ্ধে ব্যবহার হতে পারে, যখন ধরেন অজ্ঞাতনামা ব্যাপারটা থাকে তখন এটা যে কারোর নামে ব্যবহার হতে পারে, যে কারোর বিরুদ্ধে ব্যবহার হতে পারে। তবে সেটা অন্য ব্যাপার। এমনিতে দায় মুক্তি চাওয়াটা কিন্তু নিজেদের উপর একটু অপমান ডেকে আনার মতোই। না, আমি সেভাবে দেখি না। আমি মনে করি যে এটার জুলাই সনদ যেহেতু গণঅভ্যুত্থানের ডকুমেন্ট, এখানে পরিষ্কারভাবে এই ব্যাপারগুলো ফয়সালা হয়ে থাকা উচিত, যেন পরবর্তীতে আপনি এটা যেমন 72 সংবিধানে এমন অনেক ব্যাপার আছে যেগুলো নিয়ে পরবর্তীতে অনেক ডিবেট হয়েছে, ওইগুলো এখানে ফয়সালা করা ছিল না। এখন যদি আপনি একইভাবে রাখেন তাহলে আবারও পরবর্তীতে নিয়ে এই জিনিসগুলো সেটেল হয়ে যাওয়া। পুলিশ হত্যার যে কথাটা বললেন, এটা তো মানবতা বিরোধী কর্মকাণ্ড, সেটার বিচার তো না। জুলাই গণঅভ্যুত্থানের সময় ধরেন তাহলে কি ধরেন আমি বললে তো আপনি বিশ্বাস করবেন না। আমি একজন কম্পোস্ট পলিটিশিয়ান, ধরেন সালাউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি যে বলছেন যে জুলাই মাসে যারা বাংলাদেশের জনগণের উপর হত্যাকাণ্ড চাপিয়ে দিয়েছে তাদেরকে প্রতিরোধ করতে গিয়ে জনগণ যা যা করেছে এটা জনতার আদালতে বিচার হয়ে গেছে, তাহলে উনি কি মানবতা বিরোধী অপরাধকে সমর্থন করছেন? ব্যাপারটা সেরকম না। এটা যে কোনো সময়ই আপনার যখন, তবে আপনি নিজেই এই কথাটা বললেন যে সেটা ইউজ করে যেন অন্য কারোর ক্ষতি না করা হয়, তাহলে এইভাবে যদি আমরা গণহারে ধরতে থাকি সেখানে অন্য কারোর ক্ষতি হয়ে যাচ্ছে না। এই কারণে কিভাবে বুঝবেন যে কে আসলে অপরাধী ছিলেন? বিষয়টা হচ্ছে জুলাই মাসের আপনি বাংলাদেশের জনগণের উপর যে হত্যাকাণ্ড হয়েছে এটার বিচার হবে, যেটা জাতিসংঘের মানবাধিকার ডকুমেন্টে পরিষ্কার উল্লেখ আছে। এর বাইরে অন্য কোনো বিষয় যেন না হয়, এই জন্য আইনগত দায় মুক্তির প্রশ্নটা আছে। আমার মনে হয় এটা এখানেই সেটেল করা উচিত, এরপরে আর এটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নাই। আমাদের এই মুহূর্তে রাজনৈতিক কর্মকাণ্ডকে আপনি জিজ্ঞেস করলেন, আমাদের এই মুহূর্তে আগামী সপ্তাহে
আমরা এই যে আমাদেরকে যে জুলাই সনদের এই প্রশ্নটা, যেখানে আইনগত ভিত্তি তৈরি হয় নাই, এবং শাপলা ইস্যু নিয়ে আমাদের সাথে যেটা করা হচ্ছে, শাপলা প্রতীক নিয়ে, এই দুটো ইস্যুতে আমরা রাজনৈতিক কর্মসূচি ডাকবো এই সপ্তাহে, এবং সেখানে আমরা আসলে দেখাতে চাইবো যে আমাদেরকে শাপলা দেওয়াটা কেন। সেখানেও আপনাদের মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে নির্বাচন কমিশনটাও আসলে ভাগ হয়ে গেছে, এক ভাগ নিয়েছে বিএনপি, এক ভাগ নিয়েছে জামাত। আপনারা কোনো ভাগ নিলেন না কেন, নাকি পাচ্ছেন না? আমরা তো গণঅভ্যুত্থানের পরে এগুলোর দিকে ছুটি নাই, কিন্তু আপনি দেখবেন যে প্রতীকের দিকে তো এখন ছুটছেন। এটা তো আপনি প্রতীক ছাড়া নির্বাচন করবেন কিভাবে? নির্বাচনের জন্য তো প্রতীক লাগবে, এবং রাজনৈতিক দলের একটা আইডেন্টিটির ব্যাপার, প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতীক লাগে। এখন এই গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল, তারা যেহেতু অতীতে রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে এবং তাদের বিভিন্ন লোকজন আছে, তারা জানে যে কোথায় কাকে বসাতে হবে, এবং সেটা তারা খুব সাকসেসফুলি করেছে। আপনি দেখবেন গল্পগুলো শুনতে পাবেন যে অমুক দলের 20টা ডিসি, অমুক দলের 30টা এসপি, এভাবে তারা ভাগ বাটোয়ারা করেছে, মন্ত্রণালয়, সচিব। আপনারা যদি প্রতীক পেয়ে যান, তাহলে কি আপনাদের মনে হয় যে আপনাদের শাপলা পাওয়ার পরে আপনাদেরকে জনগণ ভোট দিবে? ভোট, আপনি তো একটা দলের সাথে একটা মার্কার একটা ইমেজ তৈরি হয়, ঠিক আছে? এখন ধরেন আমাদেরকে কি কি মার্কা অফার করা হচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে কেন আমাদের শাপলা ছাড়া বিকল্প নাই। আমাদেরকে বলতেছে যে আলু, তারপরে পেঁয়াজ, না আপনাদের তো প্রথমে কাঁচামরিচ, কলম আর মোবাইল ফোনও ছিল। আপনারা যখন আবেদন করেছিলেন কলম মোবাইল ফোনও তো ছিল। আমরা 3টা প্রতীক প্রথমে দিয়েছি, এবং বই আর কলম কিন্তু ভালো ছিল না, সেটা আমরা এখন আর এটা প্রেফার করছি না। আমরা কিন্তু পরবর্তীতে আমাদের আবেদন সংশোধন করেছি, আমাদেরকে নিবন্ধন দেওয়ার আগে যে আপনি আমাকে সাদা শাপলা, লাল শাপলা এভাবে দিতে হবে, ঠিক আছে? তো আমরা তো আমাদের আবেদন সংশোধন করেছি। এখন যেখানে আছে, এই যে ইসি বলেছে যে 19 তারিখের মধ্যে তারা যদি আমরা তাদেরকে না জানাই আমাদের মার্কার ব্যাপারে সিদ্ধান্ত, তাহলে তারা একটা মার্কা দিয়ে দেবে, মানে এটা আপনার উপর একটা মার্কা চাপিয়ে দেওয়া হবে। কিন্তু ধরেন ইসির যে আইন এই মুহূর্তের, পত্রিকায় যখন আপনি নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দেন যে অমুক দলকে নিবন্ধন আমরা দিলাম, তখন তাদের মার্কা, প্রার্থিত মার্কা, চাহিত মার্কা কি, এটা ইসির আইন। আপনি যে এই মুহূর্তে খোলেন এখন দেখতে পাবেন, এবং সেটা দিতে তারা বাধ্য। আমরাও প্রত্যাশা রাখছি আপনারা সেই শাপলা মার্কা পেয়ে যাবেন, এবং আমরা সকলে আসলে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণ ভোট দিতে পারবে। অনেক ধন্যবাদ সারোয়ার তুষার এবং আমিনাল রশিদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে, আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা সকলেই আসলে চাই সুষ্ঠু একটি নির্বাচন, সেই নির্বাচনের দিকে আমরা এগোতে চাই। আর অগ্নিকাণ্ড বা নিরাপত্তার কথা যাই বলি না কেন, আমরা সকলে চাই নিরাপদ একটি রাষ্ট্র। আমরা আতঙ্কে থাকতে চাই না, আমরা উদ্বেগে থাকতে চাই না, এবং আমরা সকলে মিলে সেই দিকে এগিয়ে যাব, সেই প্রত্যাশায় ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।